A Phytophthora epidemic often originates when potatoes are being planted. Even if certified seed is used, it's still possible that individual tubers could be latently infected by the late blight pathogen. Between starch cells inside the infected seed tubers, hyphae of Phytophthora infestans grow, while on the outside, the tubers look completely healthy. As soon as the infected tuber begins to germinate, the Phytophthora mycelium grows into the sprouting shoots. If the degree of infection is not too high, the plants emerge and survive without any sign of bearing the pathogen inside. It's not until a few weeks later that the first symptoms become visible. Brown lesions, especially at the base of the stem, but also in the leaf axils, where overnight dew formation encourages growth of the pathogen. Soon afterward, small brown lesions form on the leaves. They often have chlorotic borders. In humid weather, these necroses, found especially on the edges of the leaves, expand rapidly. On the underside of the leaf, whitish growth of the pathogen can typically be seen. It consists of a dense aggregation of branched hyphae, sporangiophores, bearing lemon-shaped structures on their tips. These sporangia are the asexually formed reproductive organs of Phytophthora infestans. A few infected potato plants are sufficient to cause an epidemic. Continuously humid weather favors the spread of Phytophthora infestans. এরপরে যে জিনিসটা লেখা আছে দেখো, ডিজিজ ফ্রি প্লান্ট। ডিজিজ ফ্রি প্লান্ট এই জিনিসটা আমার জানা মতো তোমাদের মনে হয় ইসে পড়ার কথা, এটা 6 সেমিস্টারে এটা পড়ার কথা, বর্তমানে যে পড়াচ্ছে হয়তো তা পড়ানোর কথা ছিল। ডিজিজ ফ্রি প্লান্ট বলতে আমরা কি করব, যে কোনো একটা মডার্ন টেকনিক একটা অ্যাসেপ্টিক কন্ডিশনে আমরা কালচার করার পরে আমরা যদি কোনো প্রকার ডিজিজ ছাড়াই যদি আমরা কোনো ধরনের ডেভেলপমেন্ট এবং কোনো ধরনের রিজেনারেশন কোনো প্লান্টস আমরা পেয়ে থাকি, তাহলে এই ধরনের প্লান্টস গুলোকে আমরা কি বলি, ডিজিজ ফ্রি প্লান্টস। এখন ডিজিজ ফ্রি প্লান্টস গুলো সাধারণত কয়টা ওয়েতে তৈরি করা যায়, তার এক নম্বরে বলা আছে হার্বিসাইড রেজিস্ট্যান্স প্লান্ট, আর 2 নম্বরে যেটা বলবো সেটা আছে ইনসেক্ট রেজিস্ট্যান্স প্লান্ট। এই দুটো ওয়েতে আমরা সাধারণত কি করি, ডিজিজ ফ্রি প্লান্ট আমরা পেতে পারি। এখন হার্বিসাইড রেজিস্ট্যান্স প্লান্ট গুলো তৈরি করার ক্ষেত্রে দুটো মেথড ইউজ করা হয়, যার এক নম্বরে বলা আছে মডিফিকেশন অফ দ্য টার্গেট জিন। কোন জিনটার কারণে ঘটনা আছে কি ছিল, বিভিন্ন ধরনের ইনসেক্ট পেস্ট বলছি, এগুলো ঘটনা আছে ইনফেক্ট করার সুযোগ পাইতো, ওই জিনটাকে আইডেন্টিফাই করে আমরা ওইটাকে যদি মানে ডিজাইড কোন জিন দ্বারা যদি আমরা কি করি এটাকে রিপ্লেসমেন্ট করতে পারি, তাহলে এই জিনটা আমার বায়োপেস্টিসাইড হিসেবে কাজ করবে। এবং অলরেডি আমি তোমাদের বিটি বেগুন ঢেগুনের যে বিষয়টা আলোচনা করলাম, জাস্ট জিনটাকে মডিফিকেশন করা করলে আমার নতুন যে ডেভেলপমেন্টটা হবে এটার ভিতরে যে একটা অ্যান্টিবডি ডেভেলপ হবে, এই অ্যান্টিবডি ডেভেলপ হলে তোমার কি হবে, সে ইজিলি ঘটনা আছে যে বিভিন্ন ধরনের হার্বস বা ইনসেক্টের এগেইনস্টে ঘটনা আছে যে একটা প্রোটেকশন সে গড়ে তুলতে পারবে। বিভিন্ন প্লান্টস এর গ্লোবালি করা হয়েছে, তার মাঝে যেমন টমেটো আছে, তোমার টোবাকো আছে, মেইজ আছে, পটেটো আছে, আর অনেক প্লান্টস এর রাইস, এগুলো করা হয়েছে, ঠিক আছে। এরপরে আরেকটা মেথড আছে যে ডিটক্সিফিকেশন আর ডিগ্রেডেশন অফ হার্বিসাইড। আরেকটা ওয়ে করতে পারি, সেটা আছে তোমার হার্বিসাইডটাকে ডিটক্সিফাই এবং ডিগ্রেড করে ফেলতে পারি। এই দুটো মেথডে করা হয়। এখন এই দুটো মেথডের ক্ষেত্রে যেমন লেখা আছে দেখো, ডিটক্সিফিকেশন আর ডিগ্রেডেশন অফ হার্বিসাইড ইজ দ্য বেসিস অফ সিলেক্টিভ ইউজ অফ হার্বিসাইড সো দ্যাট দ্য লেটার উইল কিল দ্য ওয়েটস অ্যান্ড নট দ্য ক্রপ। কিছু কিছু ধরনের প্লান্টস আছে, যেমন আমরা এক্সিস্টিং তোমাদের জানার কথা, যেমন আমরা যেমন ধান চাষ করতে গেলে দেখবো যে ধানের ভিতরে বিভিন্ন ধরনের আনওয়ান্টেড কচুরি পানা থেকে শুরু করে অন্যান্য কিছু শেওলা মেওলা কি করে, হয়তো কাল্টিভেটেড ল্যান্ডে যেসব গুলো ফার্টিলাইজার গুলো দিয়ে ওগুলোকে নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে, প্লান্টস এগুলোকে প্রপারলি ইউজ করতে পারে না। এখন আমরা যদি কি করি, এই
হার্বিসাইড রেজিস্ট্যান্স যদি আমরা ভ্যারাইটি ডেভেলপ করতে পারি তাহলে এই প্লান্টস গুলো অটোমেটিক্যালি তার সাইডের আনওয়ান্টেড যে ওয়েট গুলো হবে এগুলোকে তারা কি করবে, ডিগ্রেড করে ফেলবে, অটোমেটিক্যালি সে নিজে মেরে ফেলবে। ঠিক আছে, তো এই দুটো অ্যাপ্রোচ তোমরা একটু খেয়াল রেখো, এটা পরীক্ষা অনেক সময় দিই যে হার্বিসাইড বা ইনসেক্ট রেজিস্ট্যান্স, হার্বিসাইড রেজিস্ট্যান্স প্লান্ট গুলো সাধারণত কয়টি অ্যাপ্রোচের মাধ্যমে সাধারণত তৈরি করা হয়। যার একটা আছে মডিফিকেশন অফ দ্য টার্গেট জিন, আমরা জিন মডিফাই করে করতে পারি, আর একটা আছে ডিটক্সিফিকেশন আর ডিগ্রেডেশন অফ দ্য হার্বিসাইড। এই দুটো ওয়েতে সাধারণত আমরা করতে পারি। আমরা আজ একটা জিনিস দেখে আমরা লাস্ট শেষ করবো, আজ পড়বো না, একবারে শেষে রিলেটেড একটা টার্ম আছে, সেটা আছে ইনসেক্ট রেজিস্ট্যান্স প্লান্ট। ইনসেক্ট রেজিস্ট্যান্স প্লান্ট আমরা কিভাবে তৈরি করতে পারি, এটাতে সরাসরি দেখো আমরা অলরেডি যে জিনিসগুলো আলোচনা করছি, এই যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, এই দেখো সেই বিটি টক্সিন। ইনসেক্ট রেজিস্ট্যান্স প্লান্ট ডেভেলপমেন্ট কয়েকভাবে করা যায়, তার মাঝে প্রথম স্টেপ হচ্ছে জিনস ফর বিটি টক্সিন। ঠিক আছে, আমরা স্পেসিফিক কোন সোর্স আমরা আইডেন্টিফাই করব যে বিটি টক্সিন বা বিটি জিন গুলো, এই বিটি জিন কন্টেইনিং প্রোটিন থাকে এই ধরনের কোন মাইক্রো অর্গানিজমটাকে আমরা আইসোলেট করব। তা আমরা এক্সিস্টিং অনেকগুলো মাইক্রো অর্গানিজম আছে, একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যেমন তোমার ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস একটা মাইক্রো অর্গানিজম আছে, এর থেকে আমরা বিটি জিনটাকে আইসোলেট করে যদি ইনকর্পোরেট করি তাহলে প্লান্টস এর ভিতরে কি হবে, তোমার একটা প্লান্টস ইনকর্পোরেটেড একটা প্রোটেক্ট্যান্ট ডেভেলপমেন্ট করবে, যেটাকে আমরা সাধারণত বায়োপেস্টিসাইড হিসেবে সাধারণত বলে থাকি। ঠিক আছে, আর অন্যান্য আর দুটো মেথড আছে, তার একটাকে বলা আছে জিনস ফর প্রোটিয়েজ ইনহিবিটর, এক্সাম্পল ফর কাউপি ট্রিপসিন ইনহিবিটর, তাকে শর্টলি বলা আছে সিপিটিআই। আমরা প্রোটিয়েজ ইনহিবিটরের মাধ্যমে করতে পারি, কারণ আমরা যতটুকু জানি প্রোটিয়েজ, আপনারা জানেন মনে হয় প্রোটিয়েজ এনজাইমটার মূল যে কাজটা সেটা আছে কি করা, প্রোটিনটাকে ভেঙে ফেলা। এখন আমরা এই প্রোটিয়েজ ইনহিবিটর গঠন আছে আমরা আইডেন্টিফাই যদি কোনো সোর্স থেকে আমরা স্পিসিস থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি, ওই জিনটাকে যদি আমরা প্লান্টস এর মধ্যে ইনকর্পোরেট করে থাকি তাহলে এই জিনটা সাধারণত কি করবে, একটা অ্যান্টিবডি ডেভেলপ করবে এবং এই ইনহিবিটরটা ওই প্লান্টস এর ভিতরে কি করবে, কোন ধরনের ইনসেক্ট পেস্ট যখনই ঘটনা হচ্ছে যে তোমার এটাকে একটা এক্সাম্পল দিয়ে আছে কাউপি, এটা সম্ভবত তোমার মসুর ডাল টাইপের এই ধরনের কোন একটা প্লান্টস এর একটা এক্সাম্পল দিয়ে আছে, যে এটাকে প্রমাণ করে দেখা গেছে যে এই যে ইনহিবিটর ইনসারশনের মাধ্যমে যেগুলো করা হয়েছে এইগুলোই সাধারণত কি করবে, তোমার যদি কোনো ইনসেক্ট পেস্টও সাধারণত ইনফেক্ট করেও থাকে তাকে ইনহিবিট করে, তাকে আর ডেভেলপমেন্ট হইতে দেবে না। ঠিক আছে, আর একটা মেথড আছে যেটা বলা আছে দ্য জিন ফর দ্য আদার ইনসেক্টিসাইডাল সেকেন্ডারি মেটাবোলাইটস। আমরা সাধারণত যেসব সেকেন্ডারি মেটাবোলাইটস গুলো বলে থাকি, আপনারা 5th সেমিস্টার অলরেডি আপনারা পড়ছিলেন, যেমন আপনার অ্যালকোলয়েড আছে, প্লান্ট ফিনোলিক্স আছে, বিভিন্ন ধরনের প্লান্ট ফিনোলিক্স আছে, তারপরে জিবেরেলিন আছে, কিছু অ্যান্টিবায়োটিক আছে। ঠিক আছে, তো তোমার এই সেকেন্ডারি মেটাবোলাইটস এর এগেইনস্টেও সাধারণত কি করবে, এই জিনটাকেও যদি আমরা আইসোলেট করি, আমরা ইনকর্পোরেট করতে পারি, সেগুলো কাজ করবে। তো তোমার এই জায়গাটাই যে জিনিসটা লেখা একটু দেখো, যে সেকেন্ডারি মেটাবোলাইটস প্রোডিউসড বাই প্লান্টস হ্যাভ বিন ইমপ্লিকেটেড ইন দ্য রেজিস্ট্যান্স টু ইনসেক্ট অ্যাটাক। কিছু যেমন আমরা অলরেডি জানি তখন যখন পড়ছিলাম অ্যালকোলয়েডস এর মূল যে কাজটা হলো কি করা, প্লান্টস এর তোমার ভিতরে একটা রেজিস্ট্যান্স তৈরি করা, যেটা সাধারণত আমরা এই ইনসেক্টিসাইডাল যদি আমরা সেকেন্ডারি মেটাবোলাইটস আইসোলেট করেও যদি প্লান্টের মধ্যে আমরা ইনকর্পোরেট করতে পারি, অর্থাৎ প্লান্ট ফিনোলিক্স বলো বা অ্যালকোলয়েড বলো, এগুলো যদি আমরা ইনকর্পোরেট করি তাহলে এগুলো গঠন আছে প্লান্টস এর মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি করবে, একটা কি একটা পেস্টিসাইড ডেভেলপমেন্ট করবে, যার মাধ্যমে আমরা কি করতে পারি, ইনসেক্ট রেজিস্ট্যান্স প্লান্ট ডেভেলপ করতে পারি।